নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাস্থ্য বিষয়ক এই ভিডিওতে স্বাগত জানাই। আজকের দিনে দাঁড়িয়ে আমরা একটা টার্মের সঙ্গে খুব বেশি পরিচিত হয়ে উঠছি। টার্মটার নাম হচ্ছে রোবোটিক সার্জারি। আজকের দিনে দাঁড়িয়েও এমন অনেক মানুষ রয়েছেন যাদের কিন্তু রোবোটিক সার্জারি কিভাবে এই সার্জারিটা কাজ করে, কাদের ক্ষেত্রে এই সার্জারি করা হয় সেই সম্পর্কে কিন্তু একেবারেই ধারণা ঠিকঠাক মতো নেই। আবার অনেকে আছেন কিছুটা হয়তো ধারণা পেয়েছেন। তবে আজকে আমরা আমাদের সঙ্গে যে মানুষটাকে পেয়ে গিয়েছি, স্ত্রীরোগের ক্ষেত্রে তিনি রোবোটিক সার্জারির মাধ্যমে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন শহর কলকাতার অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বিকাশ ব্যানার্জি। নমস্কার স্যার। নমস্কার। আপনাকে প্রথমেই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, দর্শকদের উদ্দেশ্যে প্রথমে আগে একটা কথা বলুন যে রোবোটিক সার্জারি নিয়ে না এখনো প্রচুর মানুষের মধ্যে নানান ধরনের ভুল ধারণা রয়েছে। অনেকে এটা ভাবেন যে সার্জারিটা নাকি পুরোপুরি রোবটই করে, এটা কি সত্যি? না না, ইটস এ মিথ। রোবট এটা সিস্টেম, এটা যন্ত্র। রোবটকে চালনা করতে ইউ হ্যাভ টু ডাইরেক্ট দ্য রোবট, এবং পুরোটাই মানুষ করে থ্রু দ্য রোবট, বাই দ্য রোবট। এর টোটাল কন্ট্রোলটা এই 10টা ফিঙ্গারে আর পায়ে। আচ্ছা, মানুষের হাতেই পুরো কন্ট্রোল। ওখানে কনসোল থেকে ডাক্তার তার এক্সপার্টাইজ দিয়ে, তার স্কিল দিয়ে কতগুলো ইনস্ট্রুমেন্টেশনকে কন্ট্রোল করে। রোবট নিয়ে নিজে কিছু করে না। ওয়ান্স ইউ টেক আউট ইউর হেড আউট অফ দ্য কনসোল, রোবট এর সবকটা আর্ম ফ্রিজ হয়ে যায়। আচ্ছা, একদম স্ট্যাচু, ওরা দেয়ার মতো দাঁড়িয়ে থাকবে। কিচ্ছু ওদের নিজস্ব সারমত্তা বুদ্ধিশুদ্ধি দিয়ে ওরা কাজ করে না, ওকে দিয়ে করাতে হয়। যন্ত্রগুলোকে চালনা করতে হয় মানুষকে। এটা এই জায়গাটা বুঝে নাও, একদম সিম্পল। বলো দর্শকদের উদ্দেশ্যে তাহলে পরিষ্কারভাবে একটা কথা বলে দিচ্ছি যে স্যার যেরকমটা বললেন যে রোবট কিন্তু নিজে নিজে কোনো কাজ করে না। চিকিৎসকরা একটা নির্দিষ্ট কনসোল ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণ করে, তবেই কিন্তু রোবট কাজ করতে পারে। আচ্ছা স্যার, এই যে যখন আপনি রোবটের মাধ্যমে কাজ করছেন, মানে সার্জারি করছেন, হঠাৎ করে যদি রোবট খারাপ হয়ে যায় তখন কি হবে? রোবট খারাপ ওরমভাবে হয় না, তার ব্যাকআপ থাকে। সেকেন্ড, ট্রাবল শুটিং বলে একটা সিস্টেম আছে, আচ্ছা, সেগুলোকে ঠিক করতে হয়। হঠাৎ যারা ম্যানুফ্যাকচারিং, যেভাবে রোবোটিক সার্জারি এসছে, তাদের মাথা তো একই রকম বুদ্ধিশুদ্ধি আছে। হঠাৎ খারাপ হয়ে গেলে কী হবে? হঠাৎ খারাপ হওয়ার কোনো গল্প নেই। ইউ গেট অ্যান ইমার্জেন্সি টাইম অফ 20 মিনিটস, 25 মিনিটস ব্যাকআপ থাকে। সার্জনকে সেটাও শিখতে হয়। ইন কেস অফ ইমার্জেন্সি তুমি বেরোবে কী করে, হোয়ার ইজ দ্য এক্সিট পয়েন্ট। পেশেন্টের কোনো ক্ষতি না করে, তাকে সুস্থ সবল রেখে এর থেকে বেরোনোর আপাতকালীন ব্যবস্থায় এর থেকে বেরোনোর রাস্তা কি, এটাও রোবোটিক সার্জনকে শিখতে হয়। আচ্ছা আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে তাহলে বলবো যে স্যার কিন্তু খুব সুন্দরভাবে দুটো কথাকে বুঝিয়ে দিলেন যে রোবট কিন্তু নিজে নিজে সার্জারি করে না। আর অনেকেই এই ধারণাটা ভাবেন যে হঠাৎ করে মাঝপথে রোবট খারাপ হয়ে গেলে কি হবে, সেটার উত্তরও কিন্তু স্যার খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলেন যে এই যে জিনিসটা যেটার মাধ্যমে একটা সার্জারি হচ্ছে, সেটা কিন্তু তার নিয়ন্ত্রণটা সম্পূর্ণ রকমভাবেই চিকিৎসকের হাতে রয়েছে। স্যার, এবার তাহলে বলুন রোবোটিক সার্জারি গাইনোকোলজির ক্ষেত্রে কোন কোন সেগমেন্টে করা হয়? রোবোটিক সার্জারি গাইনোকোলজির ক্ষেত্রে দুটো সেগমেন্টে করা হয়। একটা সেগমেন্ট হচ্ছে বিনাইন গাইনোকোলজি, মানে নন ক্যান্সারাস, যেটা আমরা সহজ সরল ভাষায় ক্যান্সার হয়েছে কি হয়নি, ক্যান্সারাস বা ম্যালিগনেন্ট ডিজিজের একরকম সার্জারি, নন ম্যালিগনেন্ট বিনাইন ডিজিজের একরকম সার্জারি। গাইনোকোলজিতে হিউজ স্পেকট্রাম, হিউজ স্কোপ, এবং আরও স্কোপ বাড়ছে। রোবোটিক সার্জারি মোস্টলি হয় জিআই সার্জারি, কোলোরেক্টাল সার্জারি, কার্ডিয়াক সার্জারি, ইউরোলজিক্যাল সার্জারি এবং গাইনোকোলজিক্যাল সার্জারি। গাইনোকোলজিক্যাল সার্জারিতে স্কোপ, এর ব্যবহার, এর ইউটিলিটি, ডিমান্ড খুব বেড়ে চলেছে। কারণ যে একবার সার্জারি করছে সে এত খুশি, এত খুশি, এত খুশি, সে হিউজলি, তুমি বললেও রেকমেন্ড করছে, না বললেও রেকমেন্ড করছে। There is no pain. There is no blood loss. 2 cc blood loss. আজকে সকালবেলা সে ভয়ে ভয়ে ওটিতে ঢুকলো, কালকে সকালে সে বাড়ি। পরশুদিন she can fly. She flying
to Mumbai, she is flying to other parts of the country, এবং ভারতবর্ষের বাইরেও চলে যাচ্ছে. Why other people, patients from other states are coming? Because that is more costly there. আমি যদি নাম ধরে ধরে মুম্বাই ব্যাঙ্গালোর বলি, কলকাতায় আমাদের হাতে রোবোটিক সার্জারি ইজ লেস কস্টলি. আচ্ছা, ওরা তো কস্ট এফেক্টিভ বেনিফিটটাকে সোজা কথায় ক্যালকুলেট করে. এখানে আসলো, আগে থেকে বুকিং করলো, দেখি গেল, আগের দিন এলো, ভর্তি হলো, পরের দিন ফ্লাই করে মুম্বাই চলে গেল. আচ্ছা, মানে অত্যন্ত শর্ট টাইমে পুরো অপারেশনটাই হয়ে যাচ্ছে. হ্যাঁ, আগের দিন ভর্তি করে আমরা বাওয়েল প্রিপারেশন করি. আমার যা প্রোটোকল, আমি বেসিক্যালি ডাইরেক্টর অ্যান্ড এইচওডি ইন obstetrics, gynecological laparoscopy and the lead robotic surgeon in CMRI CK Birla Hospitals, Alipur, Kolkata, 27. My job is to do the operations and teach other students, other doctors time to time. আমি কিছু স্টুডেন্টসদের শেখাই, তাদের ইন ডিউ কোর্স যাদের যখন শেখানোটা কমপ্লিট হয়ে যায় তারা তার সার্টিফিকেট পায়, তাদেরকে 2-4টে কেস করিয়ে তাদেরকে রোবোটিক সার্জন হিসাবে ইন অ্যাসোসিয়েশন উইথ ইনটিউটিভ সার্জিক্যাল, যাদের দা ভিঞ্চি রোবট, অ্যান্ড অ্যাক্রিডিটেড উইথ রয়্যাল কলেজ অফ অবস্টেট্রিশিয়ান গাইনোকোলজিস্ট, এই সার্টিফিকেট তাদেরকে দেওয়া হয়. কাজ অনেক, সারাদিনে অনেক কাজ করতে হয়, কিন্তু একজন পেশেন্ট যখন ভর্তি হয় সে একটু তো দূর পক্ষে ভর্তি হয়, কাল সকালে তার সার্জারি, এবার কাল রাত থেকে সে বায়না ধরে বাড়িও. এর প্রেসিশন এত ভালো, মিলিমিটার টু মিলিমিটার প্রেসিশন ভালো. এর যে ইনস্ট্রুমেন্টসগুলো থাকে রোবোটিক আর্মসের মধ্যে যে থাকে, তার এক একটা ইনস্ট্রুমেন্টে 360 ডিগ্রি ম্যানোভার আছে. আচ্ছা, ইনস্ট্রুমেন্টগুলো এত ভালো ঘোরে, তার ভিশন কত ভালো. ইওর কন্ট্রোল অফ দ্য ক্যামেরা ইজ উইদিন ইওর ফিট. তুমি ওকে কাছে নিতে পারো, তোমার যেখানে কনফিউশন মনে হচ্ছে এই জায়গাটায় সার্জারি করবো, এই জায়গাটায় ইনসিশনটা দেবো, আমি কাছে টেনে দেখে নেবো, আচ্ছা এখানে দুটো ভাগ আছে, মাঝখানে এইখানটা দিয়েই করতে হবে, তারপর ওটাকে জায়গা মতো দেবো. এর ভিশন ইজ ইউনিক, এর প্রেসিশন ইজ ফ্যান্টাস্টিক, এর ব্লাড লস অলমোস্ট জিরো, মিনিমাল ব্লাড লস, মানে সব দিক থেকে খুবই ভালো বলা যায়. অ্যান্ড লাস্টলি পেইন ফ্রি, এর ব্যথা হয় না. আচ্ছা, সেটা আরেকদিন বলবো কেন ব্যথা হয় না. ল্যাপারোস্কোপি ইজ এ মিনিমাল ইনভেসিভ সার্জারি, রোবোটিকও মিনিমাল ইনভেসিভ সার্জারি. ল্যাপারোস্কোপিতে আমরা ইনস্ট্রুমেন্টগুলো পেটে 5 মিলিমিটার 10 মিলিমিটার প্রোব দিয়ে ঢুকিয়ে আমরা টিভির দিকে তাকিয়ে অপারেশন করি. সেই হাতগুলো নড়ে, সো অ্যাবডোমিনাল ওয়ালটাকে আমরা ফালক্রাম হিসেবে ব্যবহার করি. ন্যাচারালি মাইক্রো টিস্যু ড্যামেজ হতে থাকে অ্যাবডোমিনাল ওয়ালে, সেই জন্য পেইনটা একটু থাকে ল্যাপারোস্কোপিতে. আমি যদি আমার হাতের ইনস্ট্রুমেন্টটা এরম করে নাড়াই, লিভারেজটা কিন্তু অ্যাবডোমিনাল ওয়াল. এক্ষেত্রে কি হয়, রোবোটিক আর্মসগুলো স্ট্রেট ঝুঁকে যায়, ওগুলো ফিক্সড অ্যান্ড ডকড, যেমনভাবে বিশ্ব সরসজ্জার মতো যেমনভাবে পিকচারটা, ওটাকে মনে মনে ভাবো 3টে তীর পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে দিয়ে ইনস্ট্রুমেন্টগুলো যায় রোবোটিক আর্মসের মধ্যে দিয়ে. তার মধ্যে বাইপোলার, মনোপোলার, প্রোগ্যাস, সুচার, নিডল, এগুলো টেনাকুলাম সব ওর মধ্যে দিয়ে ঢুকে. এবং ওই যে আমাদের পোর্টটা, আর্মটা, টানেলটা, সেটা কিন্তু নড়েও না চড়েও না, সেটা ফিক্সড. দ্যাট হ্যাজ বিন ডকড, ফিক্সড. ফলে ওরা নড়ে না চড়ে না বলে না, যখন পোর্টগুলো বার করা হয় তখন দেখা যায় মার্জিন থেকে তখনও একটু একটু মাইক্রো ব্লিডিং আছে, মার্জিনগুলো ফ্রেশ, ওদের কোনো ট্রমা হয় না, মিনিমাল ইনজুরি হয় না, ওই জন্য ব্যথা হয় না. ওরা নাড়ানো চড়ানো ওদেরকে হয় না, যন্ত্রগুলোকে নাড়ানো হয়. কে নাড়ায়? সার্জেন নাড়ায়. সার্জেন কোথায় বসে? মেবি ফিউ ফিট অ্যাওয়ে, মেবি ইন দ্য নেক্সট রুম, মেবি ক্লোজ টু দ্য বেড. কিন্তু সার্জেন কিন্তু পেশেন্ট শুয়ে নেই, পেশেন্টের পাশে কিন্তু অ্যাসিস্ট্যান্টটা দাঁড়ানো, অ্যানাস্থেটিস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, দে কমিউনিকেট ওভার হেডফোন. মেবি দিস ইজ দ্য বিগিনিং অফ সাম টেলিকমিউনিকেশন সার্জারি. কিন্তু পেইন নেই, ব্যথা নেই, ব্লিডিং নেই, কুইক রিকভারি, প্রেসিশন ভালো, ভিশন ইজ ফ্যান্টাস্টিক. তো কি না চাইবে করতে? ওয়ান্স সামওয়ান ডাজ ইট, শি ব্রিংস আদার পেশেন্টস.
এখন তো ডেট দিতে পারছি না আমি ঠিক মতো, এবং একই সঙ্গে খরচটাও সাধারণ মানুষের সাধ্যের মধ্যে নেমে আসছে। সত্যি কথা বলতে খরচা একটু ল্যাপারোস্কোপির থেকে বেশি, আচ্ছা গ্র্যাজুয়ালি ডিফারেন্সটা কমছে। মোর ইজ দ্য ইউজ, লেস উইল বি দ্য এক্সপেন্ডিচার। সময়ের সঙ্গে খরচাও কমে আসবে। রোবোটিক, আমি তো নিজের ল্যাপারোস্কোপি করি, রোবোটিকও করি, ডিফারেন্ট ইন্ডিকেশন আছে। কখনো ল্যাপারোস্কোপিতে অপ্ট আউট করি, কখনো রোবোটিকে করি। বাট তুমি ব্যাচ টু ব্যাচ যদি স্ট্রেট অনেক ডিবেট টেবল কম্পেয়ার করো, রোবোটিক সার্জারির সিলেকশন কেস করতে পারলে ইজ মোর অ্যাডভান্টেজিয়াস এবং আনপ্যারালাল, নট কম্পেয়ারেবল উইথ এনি মোড অফ সার্জারি। ওপেন সার্জারিতে হতো, আগে কি পেট কেটে হতো না, পেট কেটেও সার্জারি হয়, ওপেন সার্জারি হয়। দ্যাট আই কল ডাইরেক্ট ভিজুয়ালাইজেশন অফ দ্য অবজেক্ট, মানে তুমি পেটের দিকে তাকিয়ে পেটের সার্জারি করছো। মিনিমালি ইনভেসিভ গাইনি ইজ ইনডাইরেক্ট ভিজুয়ালাইজেশন অফ দ্য, মানে তুমি অবজেক্টটার দিকে দেখছো না। ধরো এই ফোনটা তোমার টিউমার, তুমি এর দিকে তাকাচ্ছ না, তুমি তাকাচ্ছ টিভির দিকে, মনিটর দিয়ে তুমি অপারেশন করছো। এইবার এইখানে হচ্ছে ল্যাপারোস্কোপি হচ্ছে লাইক দিস, ল্যাপারোস্কোপির পরের স্টেপ হচ্ছে এখানে এগুলো ঢোকানো, তুমি সরে গেছো আরো 5 ফুট 10 ফুট দূরে, ওইখানে একটা 3D পিকচার আছে, 3D পিকচার উইথ হিউজ ম্যাগনিফিকেশন, উইথ হিউজ ক্ল্যারিটি। এবং এক একটা ইনস্ট্রুমেন্ট, যেমন ল্যাপারোস্কোপির ইনস্ট্রুমেন্টে একটা লিমিটেশনস আছে, এতটা নড়ে। দেয়ার আর 7 degrees অফ ফ্রিডম ইন রোবোটিক সার্জারি ইনস্ট্রুমেন্টস। এবার ওইখানে এই ইনস্ট্রুমেন্টগুলোকে নাড়াতে চাড়াতে কাজ করাতে খুব সুবিধে। দের ইজ নো ব্লাড লস। তুমি একটা টোটাল একটা হিস্টেরেক্টমি করতে আমাদের 2 cc ব্লাড লস হয়, 3 cc ব্লাড লস হয়, 5 cc ব্লাড লস হয় না, মানে খুবই সামান্যই বলা যেতে পারে। সামান্যই মানে কি, যত সামান্য সার্জারির ক্ষেত্রে। একদমই তাই। রোবোটিক সার্জারি ইজ ফ্যান্টাস্টিক। ডোন্ট ট্রাই টু, আমি কেউ না, তুমিও, আপনিও কেউ না, তুমিও কেউ না, কেউ কিছু না। পৃথিবীর তালে চলবে, তার সঙ্গে তোমাকে কাজটা আপডেট করতে হবে। তোমাদের ভার্সন চেঞ্জ হয় না, ইয়েতে কম্পিউটারে ক্যামেরা আপডেট করে তো সবাই, করে না? 3 ছিল, 7 এলো কম্পিউটারে, কত রকম মডেল চেঞ্জ হয়, ওটা ব্যাকডেটেড হয়ে গেছে, সফটওয়্যার আপডেট করছে। তাহলে আমাদেরকেও আপডেট করতে হবে। সার্জারিতে হিউজলি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঢুকে পড়েছে। ইউ ক্যান নট স্টপ ইট, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, ইউ হ্যাভ টু লার্ন দ্য স্কিল, ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য লার্নিং। লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, সারা জীবন শিখতে হবে। একবার যদি আমি শিখে নিই, যদি মনে করি সারা জীবন তাই দিয়েই আমার শেখা কমপ্লিট, ইট ইজ নেভার ট্রু। শিখতে হবে, কাজ করতে হবে, কাজ করতে হবে, শিখতে হবে, কাজ করতে হবে, শিখতে হবে। ছোটদের থেকে শিখতে হবে, বড়দের থেকে শিখতে হবে। এর মধ্যে কোনো দ্বিচারিতা নেই, কোনো হিপোক্রেসি নেই। আমি সব জেনে জন্মাইনি, আমি সব জানি না, আমাকেও শিখতে হয়। আমার থেকে আরও বেটার লোকের থেকে শিখতে হয়, অন্যের সার্জারি দেখতে হয়, অন্যের ভিডিও দেখতে হয়। আপগ্রেডেশন কিন্তু করতে হবে টু বি ইন এ প্রফেশনাল লাইন। সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডেভেলপমেন্টকে রোবোটিক সাইডে এসে মানুষের জীবন, গাইনোকোলজিস্ট পেশেন্টের জীবন অনেক উন্নত করে নিয়েছে। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, ইউ শুড বি থ্যাঙ্কফুল টু দ্য কোম্পানিজ হু আর কন্টিনিউয়াসলি স্ট্রাগলিং অ্যান্ড গিভিং দেয়ার লাইফ টাইম সাপোর্ট ফর দিস ইনস্ট্রুমেন্টস লাইক ডিভিঞ্চি। এই একটা কথা বলে তোমার কাছে শেষ করি, বলতে দিলাম না। এই রোবটের কনসেপশনটা কিন্তু একজন চেক রিপাবলিকের সায়েন্টিস্টের, হি ওয়াজ এ নোবেল লরিয়েট। তার ভাই এটাকে প্রথম রোবো নাম দেয়, রোবো। সেটা থেকে একটা সিনেমা হয়েছিল মেট্রোপলিস, সেটা ব্লকবাস্টার হিট হয়েছিল। রোবট মানে হচ্ছে ফোর্সড লেবার। It has gone through evolution and I call revolution. Now you are enjoying. একবার যদি তুমি শিখতে পারো না, ভালো জিনিসটা এমনই, একবার যদি তুমি ইউজ করতে থাকো, তুমি আর নেমে আসতে পারো না। I am at this juncture of my life, I really confess and admit, I am enjoying my surgery.
দ্যাটস অল, থ্যাংক ইউ। একদম স্যার, দর্শকদের উদ্দেশ্যে বলবো যে স্যার যে কথাগুলো এতক্ষণ ধরে বললেন সেগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের রেগুলার লাইফের ক্ষেত্রেও ভীষণ ইম্পর্টেন্ট কথা। অ্যাকচুয়ালি লার্নিং ব্যাপারটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। স্যার যেরকম বললেন প্রত্যেক দিন নতুন নতুন করে কিছু শিখতে হবে। আর যারা রোবোটিক সার্জারি করার পরিকল্পনা করছেন বা যারা রোবোটিক সার্জারি নিয়ে অহেতুক দুশ্চিন্তা করছেন তারা কিন্তু একেবারেই ভয় পাবেন না। স্যার বলে দিয়েছেন খুব সুন্দরভাবে কি করে চিকিৎসকরা এই ধরনের সার্জারি করছেন এবং এই ধরনের সার্জারির ক্ষেত্রে কি কি উপকারিতা সেটাও কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করা হলো। নির্দ্বিধায় আপনারা সরাসরি এই ধরনের সার্জারি করার ক্ষেত্রে স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল। আর কিভাবে স্যারের সঙ্গে যোগাযোগ করতে হবে সেটা স্যার একটু বলে দিই দর্শকদের। আমাকে ট্রেস করা যাবে স্ট্রেট ওয়ে, হসপিটালের নাম্বারে একটা আছে, ক্লিনিকের নাম্বার একটা আছে। এই ক্লিনিকের নাম্বারে ওখানে সেক্রেটারি কোঅর্ডিনেটর আছে, আর হসপিটালে আমার নিজস্ব ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর কাম সেক্রেটারি আছে। নাম্বারগুলো নিয়ে দিনের বেলা 10টা থেকে 6টা, কখনো 6টা থেকে 8টা ফোন করবেন, ওরা কথা বলবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে বলবো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এই ইউটিউব চ্যানেলকে। আর আরও নানান ধরনের হেলথ রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। আস্কলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন আস্কলেপিয়া হেলথ। ভালো থেকো।